ফেসবুক লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এই শুভ কামনা করছি। এবং বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত তোমরা যাতে ঘরে বসে তোমাদের শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারো, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রধান অত্যন্ত বিচক্ষণতার সহিত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তারাও অত্যন্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন তোমরা যাতে ঘরে বসে তোমাদের শিক্ষার কার্যক্রম চালিয়ে যেতে পারো এবং তোমরা যাতে সেশন জটে না পড়ো, তোমাদের লেখাপড়া যাতে স্বাভাবিক গতিতে চলতে পারে, তারই অংশ হিসেবে আজকের এই লাইভ ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। আমি বরাবরের মতোই প্রতি মঙ্গলবার 11:30টায় যে সাবজেক্টটি তোমাদের সামনে নিয়ে হাজির হই, সেটা হলো ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড মেশিন, সাবজেক্ট কোড 66743, প্রবিধান 2016 চতুর্থ পর্ব সকল বিভাগে এই সাবজেক্টটা রয়েছে। উপস্থাপনায় রয়েছে আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ। তাই আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়া টেবিলে খাতা কলম নিয়ে বসে পড়ো। এখনই শুরু করে যাব আজকের এই লাইভ ক্লাস। ফেসবুক লাইভ আজকের এটা 13তম ক্লাস, তারিখ 25/8/2020। আজকে আমি একাদশ অধ্যায়ের শেষের অংশটুকু তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই একাদশ অধ্যায় ছিল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, অর্থাৎ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মূলনীতি। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা যা পারবে সেটা হলো 1 নাম্বার ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটরের কার্যাবলী চিত্রসহ বলতে পারবে। 2 নাম্বার ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটরের সুবিধা অসুবিধা সমূহ বলতে পারবে। 3 নাম্বার শেডেড পুল মোটরের কার্য পদ্ধতি চিত্রসহ বলতে পারবে। 4 নাম্বার শেডেড পুল মোটরের সুবিধা অসুবিধা সমূহ বলতে পারবে। 5 নাম্বার ইউনিভার্সাল মোটরের কার্য পদ্ধতি চিত্রসহ বলতে পারবে। 6 নম্বর সিঙ্গেল ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণের পদ্ধতি বলতে পারবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে আমার সাথে একাত্ম পোষণ করো এবং অংশগ্রহণ করো। ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটরের কার্যাবলী। এই ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটর, এটা একটা সিঙ্গেল ফেজ মোটর। এটা তোমাদের প্রত্যেক বাসা বাড়িতে রয়েছে। যেমন আমরা সিলিং ফ্যান চালাই, এখানে কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় তা আজকে জানবো এবং ক্যাপাসিটরের কাজটাও জেনে নেব এবং এই মোটরের কার্যপ্রণালীটাও জেনে নেব। তাহলে ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর, আগের ক্লাসে আমি পড়েছিলাম আদর্শ স্প্লিট ফেজ মোটরের কার্যপ্রণালী।
কিন্তু আদর্শ স্প্লিট ফেজ মোটরের কার্যপ্রণালী পড়াতে গিয়ে আমি দেখতে পেলাম যে স্টার্টিং কয়েলের কারেন্ট এবং রানিং বা মেন কয়েলের কারেন্টের যে ফেজ অ্যাঙ্গেল, এই দুটোর মধ্যে ব্যবধান 90 ডিগ্রির কম ছিল, মানে স্টার্টিং টর্ক কম ছিল। এই স্টার্টিং টর্ক বৃদ্ধি করার জন্য আজকে যেটা পড়াচ্ছি সেটা হলো স্টার্টিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর, উপযুক্ত মানের একটা ক্যাপাসিটর সংযোগ করা হয়েছে। কেন? এই স্টার্টিং কয়েল এবং মেইন কয়েলের কারেন্ট এই দুটো কারেন্টের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে যে ডিফারেন্স 90 ডিগ্রির কাছাকাছি করার জন্য, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল আরো বর্ধিত করার জন্য। তাহলে আমরা দেখি যে স্টার্টিং কয়েলের কারেন্টের সহিত একটা ক্যাপাসিটর এবং মেইন ওয়াইন্ডিং এর সাথে কোনো ক্যাপাসিটর নেই। তাহলে এর কারণ কি? এর কারণ হলো স্টার্টিং কয়েল এবং মেইন ওয়াইন্ডিং এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল বর্ধিত প্রায় 90 ডিগ্রি করার জন্য স্টার্টিং কয়েলের সাথে সিরিজে একটা উপযুক্ত মানের ক্যাপাসিটর সংযোগ করা হয়েছে। ফলে এই স্টার্টিং কয়েলের কারেন্ট এই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের চেয়ে লিডিং থাকবে, যেহেতু ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে সেটা এসটি এই ডিগ্রিতে লিডিং থাকবে। এবং মেইন ওয়াইন্ডিং কারেন্ট যেহেতু রিঅ্যাক্টিভ তাহলে ভোল্টেজের চেয়ে ল্যাগিং এ থাকবে, এই 5 ডিগ্রি ল্যাগিং এ থাকবে। তাহলে আইএসটি কারেন্ট এবং আইএম কারেন্ট, মেইন ওয়াইন্ডিং এর কারেন্ট, এই দুইটার যে অ্যাঙ্গেল, এই দুইটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্রায় 90 ডিগ্রি। এখানে আমি আলফা দ্বারা বুঝিয়েছি। তাহলে অ্যাঙ্গেল আদর্শ স্প্লিট ফেজ মোটরের এই অ্যাঙ্গেলটা বেশি হয়েছে। ফলে এই যে দুই ফেজের আচরণ করতেছে, ফলে দুটি কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের পরিমাণ বৃদ্ধি পেয়ে 90 ডিগ্রির কাছাকাছি এবং দুই ফেজ সাপ্লাইয়ের ন্যায় কাজ করে এবং রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ফলে এই মোটরটি নিজে নিজে স্টার্ট নেয়। তবে এই ক্যাপাসিটরটি মোটরের বাহিরে স্থাপন করা হয়। এই ক্যাপাসিটরটি যে ব্যবহার করা হয় সেটা হলো অয়েল টাইপ এবং বিভিন্ন মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়, তবে সাধারণত 2 থেকে 20 মাইক্রোফ্যারাডের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে এই ক্যাপাসিটরের কাজ হলো যে ভোল্টেজের থেকে এই স্টার্টিং কয়েলের কারেন্টটা লিড করে দেওয়া, আর মেইন ওয়াইন্ডিং কারেন্ট যেহেতু রিঅ্যাক্টিভ ধর্ম থাকে তাহলে এটা ল্যাগ হয়ে যায়। এখন এই দুইটা কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, এই দুইটার ফ্লাক্সের সম্মিলিত ফ্লাক্স, অর্থাৎ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি হয়। অ্যাঙ্গেলটা আদর্শ স্প্লিট ফেজ মোটরের চেয়ে বেশি। ফলে এটা দুই ফেজের আচরণ করতেছে, ফলে রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, ফলে মোটরটি নিজে নিজে স্টার্ট হচ্ছে এই ক্যাপাসিটরের কারণে। তাহলে আমরা বাসার যে ফ্যান দেখতে পাচ্ছি সেইটা এই যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটর ব্যবহার করলে ফ্যানটা নিজে নিজে স্টার্ট হয়, এবং ক্যাপাসিটর যদি না থাকে তুমি দেখবে ক্যাপাসিটর খুলিয়ে সুইচ অন করলে মোটরটা চলবে না, কারণ তখন আর দুই ফেজের আচরণ করবে না এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা খুব সামান্য হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটরের সুবিধা অসুবিধা। তাহলে এই যে ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর তোমাদেরকে যে পড়ালাম, তাহলে এটার সুবিধা অসুবিধাটা একটু জেনে নেই আমরা। তাহলে সুবিধা হলো বহিস্থ 2-ওয়ে সুইচের মাধ্যমে মোটরের ঘূর্ণন সহজে পরিবর্তন করা যায়। 2 নাম্বার, এর পাওয়ার ফ্যাক্টর উন্নত হয় এবং কারেন্ট খরচও কম হয়। 3 নাম্বার, এর যান্ত্রিক গঠন সহজ এবং দীর্ঘদিন চলার উপযোগী। 4 নাম্বার, এর বেশি এফিসিয়েন্সি পাওয়া যায়। অসুবিধার মধ্যে রয়েছে এর স্টার্টিং টর্ক একটু কম, এতে প্রায় বিয়ারিং এর ঘর্ষণের আওয়াজ হয় এবং ক্ষতিগ্রস্ত বিয়ারিং বদলাতে হয়। মাঝে মধ্যে ক্যাপাসিটর দুর্বল হয়ে যায় এবং বদলে নিতে হয়। ব্যবহার: ফ্যান, ব্লোয়ার, অয়েল বার্নার ইত্যাদিতে ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর ব্যবহার করা হয়। তাহলে
আমরা বুঝতে পেরেছি। শেডেড পুল মোটর দেখো, শেডেড পুল মোটরে আমরা যে চিত্রটা আঁকিয়েছি, প্রতিটি পোলের, এই যে একটা পোল, এই একটা পোল, এই একটা পোল, প্রতিটি পোলের একাংশ এই যে স্লট কেটে এখানে একটা কয়েল পরানো হয়েছে, শেডিং কয়েল বলা হয়, এবং এর সাহায্যে আংশিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। একে বলা হয় শেডেড পুল মোটর। তাহলে আমরা বুঝতে পেরেছি শেডেড পুল মোটর কি? প্রতিটি পোলের একাংশে স্লট কেটে তামার তার পেঁচিয়ে একটা কয়েল তৈরি করা হয় এবং এর সাহায্যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি করা হয়, ফলে মোটরটা নিজে নিজে ঘুরবে। এটি হলো শেডেড পুল মোটর। তাহলে পার্ট ওয়ান, এখানে তিনটা পার্ট দেখানো হয়েছে। একটা সাইকেলের অর্ধাংশ তিনটা তিনটা খণ্ডে বিভক্ত করে তার কার্যপ্রণালী বোঝানো হয়েছে। পার্ট ওয়ানে আনশেডেড, এটা হলো আনশেডেড অংশ, এটা হলো শেডেড অংশ, অর্থাৎ এটা হলো এই যে কেটে করা হয়েছে শেডেড। তাহলে পার্ট ওয়ানে এই স্টেটরে অর্থাৎ আনশেডেড অংশে এসি সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়া হয়েছে এবং তার সাইন ওয়েভ 0 থেকে এ পর্যন্ত কারেন্ট প্রবাহ দেখানো হয়েছে। যখন আমি সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়েছি, তখন এই সাইন ওয়েভের এই প্রথম অংশে পার্ট ওয়ানে 0 থেকে এ স্থানে কারেন্ট প্রবাহ দেখানো হয়েছে এবং 0 থেকে এ অবস্থায় কারেন্টের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। দেখো এখানে ফ্লাক্স খুব বেশি, কারেন্টের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। আর এই শেডেড অংশে যেহেতু অল্প প্যাচ থাকে, ফলে এখানে অল্প পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে এবং এই যে এখানে এখানে ট্রান্সফরমারের সেকেন্ডারি অ্যাকশনের মতো, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। ট্রান্সফরমারের সেকেন্ডারি নেয় একটি, এই যে আনশেডেড অংশে একটা ভোল্টেজ তৈরি হতেছে, ক্ষুদ্র ভোল্টেজ, এবং কারেন্ট বেশি হবে যেহেতু এটা ট্রান্সফরমারের অ্যাকশন। ভোল্টেজ কম হলে কারেন্ট বেশি হবে এবং এর দ্বারা তৈরি ফ্লাক্স এই মেইন আনশেডেড ফ্লাক্সকে বাধা প্রদান করবে, 180 ডিগ্রি বিপরীত দিকে কাজ করবে। তখন এখানে কি লেঞ্জের সূত্র অনুযায়ী শেডেড পোলের ফ্লাক্স আনশেডেড পোলের ফ্লাক্সকে বাধা প্রদান করবে, ফলে এই অংশে এই শেডেড অংশে ফ্লাক্স কম থাকবে। তাহলে ফ্লাক্সের বের আনশেডেড অংশেই থাকবে, কাজেই এমএমএফ এই অংশে সীমাবদ্ধ থাকবে পার্ট ওয়ানে। পার্ট টুতে যদি আমি যাই বিশ্লেষণ করি, তাহলে পার্ট টুতে কারেন্টের প্রবাহ এ থেকে বিতে দেখানো হয়েছে। এই পর্যায়ে কারেন্ট খুব দ্রুত পরিবর্তন হচ্ছে না, চিত্রে দেখা যাচ্ছে যে ফ্লাক্সগুলি সব জায়গায় মোটামুটি সমানভাবে আছে, ফলে ম্যাগনেটিক ফ্লাক্স কোরের সকল অংশে সমানভাবে বিদ্যমান থাকে, ফলে এমএমএফ ঠিক মাঝখানে অবস্থান করতেছে। এই যে এমএমএফটা মাঝখানে অবস্থান করতেছে, আগে ছিল এই সাইডে অর্থাৎ আনশেডেড অংশে ছিল এমএমএফটা, এখন এই এমএমএফটা কোরের মাঝখানে অবস্থান করতেছে, যা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। পার্ট থ্রিতে কি হলো ঘটনা, এখানে কারেন্টের প্রবাহ, দেখো কারেন্টের প্রবাহ, পার্ট ওয়ানের কারেন্টের প্রবাহ বিপরীতমুখী, এটা ছিল নিচের থেকে উপরের দিকে উঠতেছে, আর এখানে বি থেকে সিতে কারেন্ট প্রবাহ, তার মানে উপর থেকে নিচের দিকে কারেন্টটা ডাউন হইতেছে এবং খুব দ্রুত ডাউন হচ্ছে। তাহলে কারেন্টের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে, কিন্তু পার্ট ওয়ানের উল্টা। কাজে এই ক্ষেত্রেও এই শেডিং কয়েলের ট্রান্সফরমারের অ্যাকশনের মতো এখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে, কিন্তু এই আনশেডেড অংশের ফ্লাক্স বা কারেন্ট এখানে বিপরীত দিকে কাজ করতেছে না, পরস্পরকে সাহায্য করতেছে, যেহেতু পার্ট ওয়ানের উল্টা সাহায্য করতেছে, ফলে এমএমএফ শেডেড অংশে চলে যায়, এখানে ফ্লাক্সের বের বেশি থাকে, এই অংশে চলে যায়। কাজেই
সাইকেলের অর্ধাংশ বিশ্লেষণ করলে, কাজে সাইকেলের এই অর্ধেক অংশ যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমি পাই কি শেডেড পোলেও একটি ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এই আংশিক ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের জন্য শেডেড পোল মোটর নিজে নিজে স্টার্ট নেয় এবং আনশেডেড অংশ থেকে শেডেড অংশের দিকে মোটরটা ঘোরে। তাহলে আমি বোঝাতে পেরেছি, প্রথম অবস্থায় দিকে ফ্লাক্স বেশি থাকে, এখানে এমএমএফ তৈরি হয়, পরে এখানে দ্বিতীয় নং চিত্র দেখা যায় যে ফ্লাক্সের কারেন্টের পরিবর্তন কম, মাঝখানে ক্রিয়া করতেছে এমএমএফ তৈরি হতেছে, আর এখানে বিপরীতমুখী পার্ট 1 এর বিপরীতমুখী, ফলে এই অংশে এমএমএফ বেশি তৈরি হতেছে এবং পর্যালোচনা করলে দেখা যায় যে এইটা ফ্লাক্সকে সাহায্য করতেছে, আর প্রথম অবস্থায় এটা ফ্লাক্সকে বিপরীতমুখী কাজ করতেছে। যেহেতু সাহায্য করতেছে, তাহলে এই অংশে ফ্লাক্সের ঘনত্ব বেশি এবং এমএমএফ বেশি তৈরি হইতেছে, ফলে এই শেডেড পোল মোটর নিজে নিজে স্টার্ট হইতেছে এবং আনশেডেড অংশ থেকে শেডেড অংশে মোটরটা ঘুরতে থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই শেডেড পোল মোটর আমরা বুঝতে পেরেছি। শেডেড পোল মোটরের সুবিধা অসুবিধা আমি এখন পড়াবো তোমাদেরকে। শেডেড পোল মোটরের সুবিধা অসুবিধা আছে। তাহলে এই মোটরের সুবিধা অসুবিধা আছে। 1 নম্বর সুবিধা হলো খুব সাধারণ গঠন ও দামে সস্তা। 2 নাম্বার বিশেষ ব্যবস্থায় ঘূর্ণন অভিমুখ পরিবর্তন করা যায়। 3 নাম্বার দীর্ঘ সময় চলার উপযোগী। 4 নাম্বার সহজে মেরামতযোগ্য। এটার কিছু অসুবিধা রয়েছে। স্টার্টিং টর্ক নিম্নমানের, দক্ষতা 2 নম্বর দক্ষতা নিম্নমানের। 3 নাম্বার বিশেষ ব্যবস্থা না থাকলে গতির অভিমুখ পরিবর্তন করা যায় না। তাহলে এটা একটা বিশেষ অসুবিধা। এবং শেডেড পোল মোটরের ব্যবহার হলো ইলেকট্রিক ঘড়ি, ছোটখাটো খেলনা, মোটর, হেয়ার ড্রায়ার ইত্যাদি ক্ষেত্রে শেডেড পোল মোটর ব্যবহার করা হয়। এখন ইউনিভার্সাল মোটর, এই মোটরটাও ইউনিভার্সাল মোটর খুব ইম্পর্টেন্ট। এবং এটা যে ইউনিভার্সাল এমন একটা মোটর যা এসি এবং ডিসি যে কোনো সাপ্লাই চলে। তাহলে এটা একটা বিশেষ ধর্মের মোটর যা এসি সাপ্লাই চলে, ডিসি সাপ্লাই চলে। ইহা আসলে একটি ডিসি সিরিজ মোটর। এর বাইরের টার্মিনালে সাপ্লাই পোলারিটি পরিবর্তন করে দিলেও ঘূর্ণনের কোনো পরিবর্তন হয় না, কারণ আর্মেচার এবং ফিল্ডের কারেন্ট প্রবাহের দিক একই সময়ে পরিবর্তন হয়, ফলে এর ঘূর্ণনের দিকেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে এই নীতির উপর ভিত্তি করে ডিসি সিরিজ মোটরের টার্মিনালে ডিসি এর পরিবর্তে এখন আমি যদি এসি সাপ্লাই দেই, তাহলে এটার কার্যক্রমটা আমি তোমাদের এখন বোঝাবো। তাহলে ইউনিভার্সাল মোটর হলো এমন এক বিশেষ ধরনের মোটর যা এসি এবং ডিসি উভয় সাপ্লাই চলে। ইহা আসলে ডিসি সিরিজ মোটর। এর বাইরের টার্মিনালে সাপ্লাইয়ের পোলারিটি যদি পরিবর্তন করে দিলেও মোটরের ঘূর্ণনের দিকে কোনো পরিবর্তন হয় না, কারণ আর্মেচার এবং এই ফিল্ডের কারেন্ট প্রবাহের দিক একই সময়ে পরিবর্তন হয়, ফলে মোটরের ঘূর্ণনের দিকের কোনো পরিবর্তন হয় না। এখন আমি আসতেছি ক নং চিত্রে। এটা এসি সাপ্লাই, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই প্রয়োগ করেছি এবং প্রথম অর্ধ সাইকেল। তাহলে আমি প্রথম অর্ধ সাইকেলে ক নং চিত্র অনুযায়ী উপরের টার্মিনালটি পজিটিভ এবং নিচের টার্মিনালটি নেগেটিভ সাপ্লাই পাচ্ছে। অর্থাৎ প্রথম অর্ধ সাইকেলের এটা হলো পজিটিভ অর্ধ সাইকেল, এটা হলো নেগেটিভ অর্ধ সাইকেল। তাহলে প্রথম অর্ধ সাইকেলে মনে করতেছি কপ প্রান্তটি পজিটিভ এবং নিচের প্রান্তটি মনে করতেছি উপরের প্রান্তটি পজিটিভ এবং নিচের প্রান্তটি নেগেটিভ সাপ্লাই পাচ্ছে। এই অবস্থায় উপরের যে মেরুটা নর্থ পোল তৈরি হচ্ছে, যেহেতু এটা পজিটিভ সাপ্লাই, এবং নিচের যে প্রান্তটা সাউথ পোল তৈরি হয়েছে। কাজেই
আর্মেচারের উপরের দিক দিয়ে আর্মেচারের উপর দিকে অর্ধেক কন্ডাক্টর পজিটিভ হবে এবং নিচের অর্ধেক কন্ডাক্টর নেগেটিভ সাপ্লাই পায়। তাহলে আর্মেচারের কারেন্টটা ডান দিকে যাচ্ছে, নিচের দিকে নামতেছে। এই অবস্থায় আর্মেচারে ফ্লেমিং এর বামহাতি সূত্র অনুযায়ী এই আর্মেচারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমি বোঝাতে পেরেছি কি, পজিটিভের কারণে এখানে নর্থ পোল তৈরি হলো আর নেগেটিভের কারণে সাউথ পোল তৈরি হলো। ফলে আর্মেচারের উপরের কন্ডাক্টর পজিটিভ এবং নিচের কন্ডাক্টর গুলো নেগেটিভ পাবে এবং কারেন্টটা ডান দিকে প্রবাহিত হবে এবং ফ্লেমিং এর বাম হাতি সূত্র অনুযায়ী এই আর্মেচারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। দেখো বুঝতে পেরেছো কি? আর খ নং চিত্রে দেখো, খ নং চিত্রে এখন একটা সাইকেলের দ্বিতীয় অর্ধ সাইকেলে, মনে করতেছে এটা দ্বিতীয় অর্ধ সাইকেলে এটা ঘুরে গেল। উপরের প্রান্তটি নেগেটিভ এবং নিচের প্রান্তটি পজিটিভ, অর্থাৎ পোলারিটি চেঞ্জ হয়ে গেল। তাহলে নিচের প্রান্তটি পজিটিভ, উপরের প্রান্তটি নেগেটিভ। ফলে নিচের পোলটি নর্থ পোল হয়ে গেল আগের মতো, পজিটিভ সাপ্লাই নর্থ পোল এবং নেগেটিভ সাপ্লাইটা সাউথ পোল তৈরি হলো। ফলে কারেন্টটা এদিক থেকে এখন আর্মেচারের এই যে ডান দিক দিয়ে যাবে। তাহলে আর্মেচারের কারেন্টের দিক পরিবর্তন হয়ে গেল। আগে দেখো কারেন্টের দিক এদিকে ছিল, বাম দিক দিয়ে গেছে, এখন কারেন্টের দিক ডান দিকে গেছে। তাহলে এটা কারেন্টের দিক পরিবর্তন হয়েছে এবং ফিল্ডের কারেন্টও দেখো পরিবর্তন হয়ে গেছে। আগে ফিল্ডের কারেন্ট ছিল উপর দিকে নিচে নেমেছে, আর এখন নিচের থেকে ফিল্ডের কারেন্ট উপরে যাচ্ছে, দেখেছো? ফলে আর্মেচার এবং ফিল্ড কয়েলের কারেন্টের দিকও পরিবর্তন হয়ে গেছে। এখানেও ফ্লেমিং এর বাম হাতি সূত্র অনুযায়ী মোটর ঠিক আগের মতো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। কাজেই আমরা বলতে পারি এই পোলারিটি যে চেঞ্জ করলাম, এই যে পোলারিটি এখানে যে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এসির আবার এটাকে উপরে নেগেটিভ নিচে পজিটিভ, দ্বিতীয় অর্ধ সাইকেলের পোলারিটি চেঞ্জ করলেও রোটরের ঘূর্ণনের দিকে কোনো পরিবর্তন হচ্ছে না। এই ধরনের মোটরের গতিবেগ পরিবর্তন করতে হলে আর্মেচার না হয় পোলের ওয়াইন্ডিং পরিবর্তন করতে হবে। তাহলে এই মোটরের এখন যদি আমি এটা পরিবর্তন করতে চাই, হয় আর্মেচার ওয়াইন্ডিং না হয় এই যে পোলের ওয়াইন্ডিং এর সংযোগ পরিবর্তন করে দিতে হবে, যে কোনো একটা সংযোগ চেঞ্জ করে দিতে হবে, তাহলে মোটরটি উল্টা ঘুরবে। তাহলে আমি বোঝাতে পেরেছি ইউনিভার্সাল মোটরের কার্যপ্রণালীটা। আরেকবার একটু তোমাদের একটু ঝালাই করে নিচ্ছি, দেখে নাও। তাহলে ইউনিভার্সাল মোটর হলো এমন একটা মোটর যা এসি এবং ডিসি উভয় সাপ্লাই চলে, এবং এ আসলে একটা ডিসি সিরিজ মোটর। এর বাহিরের টার্মিনালে পোলারিটি পরিবর্তন করে দিলেও মোটরটির ঘূর্ণনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আর্মেচার এবং ফিল্ডের কারেন্ট একই সময়ে পরিবর্তন হয়, এই কারণে এর ঘূর্ণনের দিক পরিবর্তন হয় না। তাহলে ক নং চিত্রে মনে করতেছি আমি এসি সাপ্লাই প্রয়োগ করেছি। তাহলে প্রথম অর্ধ সাইকেলে উপরের প্রান্তটি পজিটিভ এবং নিচের প্রান্তটি নেগেটিভ সাপ্লাই প্রয়োগ করেছি এসির। তাহলে কারেন্ট এদিক থেকে যাবে, এদিক থেকে নিচের দিকে আসবে। তাহলে এটা কারেন্ট আসছে দেখে এটা নর্থ পোল তৈরি হলো, আর এদিকে কারেন্ট চলে যাচ্ছে দেখে এটা সাউথ পোল তৈরি হলো। তাহলে পোলের কারেন্ট কি হলো, উপরের দিকে নিচের দিকে আসতেছে এবং আর্মেচারের কারেন্ট দেখো ডান থেকে বাম দিকে চলে যাচ্ছে। ফলে এখানে ফ্লেমিং এর বাম হাতি সূত্র অনুযায়ী আর্মেচারের উপরে কন্ডাক্টর পজিটিভ এবং নিচের কন্ডাক্টর সাথে সাথে নেগেটিভ হয়ে যাবে এবং কারেন্ট ডান দিক থেকে বাম দিকে যাবে। ফলে এখানে ফ্লেমিং এর সূত্র অনুযায়ী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আবার এটাকে যদি পোলারিটি চেঞ্জ করে দিয়েছি, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, ফলে পজিটিভ কারেন্ট যাবে, এটা নর্থ পোল হবে, এটা হবে সাউথ পোল। ফলে কারেন্টটা এখন উপরের থেকে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে ফিল্ডের কারেন্ট পরিবর্তন হচ্ছে, আর্মেচার কারেন্টও পরিবর্তন হচ্ছে, এখন বাম থেকে ডানে যাচ্ছে। ফলে নিচের কন্ডাক্টর পজিটিভ, এখন উপরে কন্ডাক্টর নেগেটিভ হবে। ফলে এটাও ফ্লেমিং এর বাম হাতি সূত্র অনুযায়ী
ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে ঘূর্ণনের কোনো চেঞ্জ হয় না। যদি ঘূর্ণনের চেঞ্জ করতে চাই তাহলে আর্মেচারের ওয়াইন্ডিং অথবা এই ফিল্ডের ওয়াইন্ডিং যদি পরিবর্তন করে দেয় যে কোনো একটা, তাহলে মোটরটি ঘূর্ণনের দিক পরিবর্তন হবে। তাহলে ইউনিভার্সাল মোটর কার্যপদ্ধতি তোমরা বুঝতে পেরেছ এবং খুব ইম্পর্টেন্ট। পরবর্তী স্লাইডে চলে যাই। ইউনিভার্সাল মোটরের ব্যবহার: কম্প্রেসর, ড্রিঙ্কস মিক্সার, ফুড মিক্সার, ইলেকট্রিক শেভার, হেয়ার ড্রেসার, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদিতে ইউনিভার্সাল মোটর ব্যবহার করি। তাহলে আমরা ফুড মিক্সার করি, তাহলে আমরা কি দেই? ইউনিভার্সাল মোটর ব্যবহার করি। সিঙ্গেল ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণের পদ্ধতি। এখন সিঙ্গেল ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণের কয়েকটা পদ্ধতি আছে। আমি নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে? 1 নম্বর পরিবর্তনশীল সিরিজ রেজিস্ট্যান্স পদ্ধতি। 2 নম্বর হলো ফ্লাক্স নিয়ন্ত্রণ পদ্ধতি। ফ্লাক্স নিয়ন্ত্রণ পদ্ধতি আবার 2 প্রকার। একটা হলো ট্যাপড ফিল্ড কন্ট্রোল পদ্ধতি, আর্মেচার কন্ট্রোল পদ্ধতি। 3 নম্বর মাল্টি স্পিড কন্ট্রোল পদ্ধতি। 4 নম্বর ব্রাশ শিফটিং কন্ট্রোল পদ্ধতি। 5 নম্বর সেন্ট্রিফিউগাল মেকানিজম পদ্ধতি। 6 নম্বর গিয়ার কন্ট্রোল মেকানিজম পদ্ধতি। 7 নম্বর ইলেকট্রনিক্স কন্ট্রোল পদ্ধতি। তাহলে সিঙ্গেল ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণের এতগুলি পদ্ধতি আছে, তোমরা পড়ে নেবে, নিশ্চয়ই তোমরা পারবে। পরের স্লাইডে আমরা চলে যাই। আমরা কিছু পাঠ মূল্যায়ন তোমাদের সামনে হাজির করেছি। দেখি আমরা কতগুলোর উত্তর সবাই বলতে পারি একযোগে। 1 নাম্বার, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটরের কোন টাইপের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? দেখি তো মনে আছে কিনা। উত্তর অয়েল টাইপ ক্যাপাসিটর। হ্যাঁ, তোমরা পেরেছ। 2 নম্বর, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটরের ব্যবহার লেখো। তাহলে আমি 2-1টা ব্যবহার বলতে পারি কিনা দেখি। 1 নম্বর ফ্যান ব্লোয়ার। ধন্যবাদ তোমাদেরকে পারার জন্য। 3 নম্বর, শেডেড পোল মোটর কি? উত্তর প্রতিটি পোলের একাংশে স্লট কেটে কয়েল পরানো হয়, এর সাহায্যে আংশিক রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি করা হয়, সেটাই হলো শেডেড পোল মোটর। তাহলে আমরা শেডেড পোল মোটর নিশ্চয়ই আমরা পড়িয়েছি। এখন আমরা শেডেড কেন করাচ্ছি? কারণ সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছি যাতে মোটরটা নিজে নিজে ঘুরতে পারে। 4 নাম্বার, শেডেড পোল মোটরের ব্যবহার লেখো। দেখি আমরা পারি কিনা। উত্তর হবে ইলেকট্রিক ঘড়ি, ছোটখাটো খেলনার মোটর, হেয়ার ড্রায়ার। কোন মোটর এসি ও ডিসি উভয় সাপ্লাই চলে? দেখি পারি কিনা। উত্তর ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটরের ব্যবহার লেখো। তাহলে আমরা বলতে পারি কম্প্রেসর, ড্রিঙ্কস মিক্সার, ফুড মিক্সার, ইলেকট্রিক শেভার, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি। 7 নাম্বার, সিঙ্গেল ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণের 2টি পদ্ধতির নাম লেখো। 1 নাম্বার বলতে পারি পরিবর্তনশীল সিরিজ রেজিস্ট্যান্স পদ্ধতি। 2 নাম্বার ফ্লাক্স নিয়ন্ত্রণ পদ্ধতি। ওকে, তোমাদের ধন্যবাদ সবগুলি পড়ার জন্য। তাহলে আমরা বাড়ির কাজ নিয়ে আসছি। দেখি আমরা কি কি বাড়ির কাজ দিলাম। 1 নাম্বার, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটরের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটরের সুবিধা সমূহ লেখো। 3 নম্বর, শেডেড পোল মোটরের কার্যপদ্ধতি আলোচনা করো। 4 নম্বর, শেডেড পোল মোটরের সুবিধা সমূহ লেখো। 5 নম্বর, ইউনিভার্সাল মোটরের কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। 6 নম্বর, সিঙ্গেল ফেজ মোটরের গতি নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহের নাম লেখো। সবগুলি আজকে পড়ানো হয়েছে। তোমরা একটু বাসায় প্রিপারেশন নিবে যাতে সবগুলি পারো, এবং ইনস্টিটিউট খোলার পর এই বাড়ির কাজগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবে এবং নির্ধারিত টিচারকে দেখাবে। সেই টিচার তোমাদেরকে মূল্যায়ন করবে।
আগামী ক্লাসে আলোচ্য বিষয় 12তম অধ্যায় সিনক্রোনাস মোটর এবং স্টেপার মোটরের কার্যাবলী। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ তোমরা আমার সাথে ক্লাস করার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। পরিশেষে আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে একই দিনে একই সময়ে তোমাদের পরবর্তী ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।